কি গল্প হচ্ছে তোমাদের? জিহানকে বিয়ে দেব, তাই মেয়ে খোঁজা নিয়ে কথা হচ্ছে। সিমি লাফ দিয়ে উঠে বসে সিরিয়াসভাবে বলল। ফুপি, মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। মেহরিমা রোজিনা কিয়া ভ্রু কুচকে সিমির দিকে তাকালো। মেহরিমা বলল, বাড়িতে আছে মানে? আমাদের সামিয়া, সামিয়ার সাথে কিন্তু জিহান ভাইয়ার হ্যাপি মানাবে। সামিয়াকে আমারও পছন্দ, কিন্তু কথা হচ্ছে ওরা রাজি হবে তো? তুমি শুধু রাজি হও, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা, রাজি হলাম। আম্মু ক্ষুধা লাগছে। মেয়ের কথা শুনে রোজিনা কিচেন থেকে দুটো রুটি আর আলু ভাজা নিয়ে আসলো। নিজ হাতে সিমিকে খাইয়ে দিতে দিতে বলল, আম্মু, তুমি ঠিক আছো তো? একদম। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু কথা তোমাকে বলি। আমি আগে মনে করতাম নিশান তোমার উপযোগী না, জোর করে তোমাকে বিয়ে করেছে। তাকে আমি আমার নিজের ছেলে হিসাবেই মানি। এই না যে তাকে আমি ঘৃণা করি, ভালোবাসি নিজের ছেলের মতনই। পছন্দ না, কারণ ও তোমাকে অনেক অত্যাচার করত। তোমার কষ্ট সহ্য হতো না আমাদের, তাই তোমার উপযোগী মনে করতাম না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভাবনাও পরিবর্তন হয়। আমি বলি, নিশান তোমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আম্মু। তুমি নিশানকে কোনো সময় কষ্ট দিবে না। ও তোমার জন্য তার বাপ মায়ের সাথেও ঝামেলা করে। মানে পুরো পৃথিবী একদিকে তো তুমি একদিকে। তুমি ভাবছো এইগুলো কেন বলছি? কারণ এইগুলো তোমার জানা উচিত, তাই আমি তোমাকে বলছি, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। সেই সিদ্ধান্ত নেবে, ভেবে চিনতে নিবে। রোজিনার প্রত্যেকটা কথা সিমি মন দিয়ে শুনল। এগুলো সে কালকেই বুঝতে পেরেছিল। সিমি বলল, হুম রোজিনা সিমিকে সব খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। সিমি সোফায় বসে ফোন স্ক্রল করতে লাগলো। কিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট আম্মু, জারারা কোথায়? ওরা লাইব্রেরিতে গেছে, তোকেও নিয়ে যেত কিন্তু তুই তো ঘুমিয়েছিলিস। ভণ্ডামি বাদ দিয়ে এখন লাইব্রেরিতে বই পড়তে গেছে। হয়তো। আচ্ছা তুই থাক, দুপুরের খাবারের আয়োজন করতে হবে। বলে কিয়া উঠে কিচেনের দিকে এগিয়ে গেল। সিমি ওখানে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। তার মধ্যে লক্ষ্য করলো বাড়ির সবাই আছে, নেই বড় আম্মু আর মিষ্টি। সিমি সেদিকে তেমন পাত্তা দিল না, নিজের মতো ফোন স্ক্রল করতে লাগলো। ঠিক সেই সময় মিষ্টি নিচে নামলো। রেডি হয়ে নামছে, হয়তো কোথাও যাচ্ছে। সিমি আর চোখে তাকালো। মিষ্টি মুখ গম্ভীর করে বেরিয়ে গেল। যাওয়ার সময় সিমিকে স্ক্রল ক্রস করতে হয়েছে। সিমি লক্ষ্য করলো মিষ্টির গাল লাল। ব্লাশ করছে নাকি দিয়েছে? মাথা ঘামালো না বেশি। যে যা পারে করুক গা, তাতে তার কি সমস্যা। সন্ধ্যা 7:40। সিমি রেডি হয়ে নিজের রুমে বসে আছে। সে একটা লাল কালো গাউন পরেছে, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। মুখে হালকা প্রসাধন, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল। যারা সিমিকে দেখে বলল, ভাবি যান, কোথাও যাবেন আপনি? তোর ওই বিদেশি কুত্তা ভাই বলেছে রেডি হয়ে থাকতে। আবার না থাকলে যদি আবার আগের বারের মতো। না না থাক, আসছে না কেন? মানে বিদেশি কুত্তার প্রতি কি মন গলেছে আমাদের সিমির? সিমি লজ্জায় মাথা নুয়ে নিল। রাত্রি হাসতে হাসতে বলল, লজ্জা পাচ্ছে তার মানে গলেছে? আয় হায়, কি শোনাইলি রে সিমি। কনফার্ম আমার ভাবি হয়েই গেলি। সরবেরি, তোর ভাইকে আমি বিদেশি কুত্তা হিসেবেই মানি, স্বামী জীবনেও মানবো না। হ্যাঁ, সে দেখা যাবে। কত কি যে দেখবো শুনবো, শুধু সময়ের অপেক্ষা। তোর মাথা আর মুন্ডু, বেয়াদব মাইয়া। সিমির কথা শেষ হতেই ভেসে এলো পুরুষালী কণ্ঠ, এসো, দ্রুত বাহির হ। সিমি ওদের তিনজনের দিকে তাকিয়ে বলল, দোয়া করিস যেন বেঁচে ফিরি, সিংহের গুহায় যাচ্ছি আমি। বলে সিমি বেরিয়ে গেল। নিশান সিমির ডান হাতে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে থাকা কেউ কোনো প্রশ্ন করলো না। নিশান সিমিকে বাইকের সামনে আনলো, নিজে বাইকের উপরে বসলো। সিমি বলল, আমরা বাইকে করে যাব? নিশান কোনো জবাব দিল না, উল্টে সিমিকে বাইকের সামনে তুলে নিল। সিমি ভয়ে নিশানকে জড়িয়ে ধরলো। নিশান কিছু না বলেই সিমিকে ওইভাবে নিয়েই রওনা দিল অজানা গন্তব্যের দিকে। সিমি নিশানকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। তার ভয় করছে যদি পড়ে যায়। নিশান একদম শহরের বাইরে নির্জন এলাকায় চলে আসলো। সিমি প্রশ্ন করলো, আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? যখন মনে হবে থামা লাগবে, তখন থেমে যাব। নিশানের গরম নিঃশ্বাস সিমির কানে গলায় পড়ায় সিমি কেঁপে উঠল। বুকের ভেতরে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে।
সিমির মাথায় শয়তানি বুদ্ধি খেলছে। সিমি এক হাত দিয়ে নিশানকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে নিশানের খালি বুকে আকুবুকি করতে লাগলো। নিশান কিছু বলল না, চুপচাপ বাইক চালাচ্ছে। সিমি এইবার একটু বেশি করলো। নিশানের উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলে শব্দ করে চুমু দিল, যেটাতে নিশান একদম শকড হয়ে গেল। তাও নিজেকে সামনে নিল। সিমি নিশানের গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার এই অ্যাডামস অ্যাপলটা না আমার খুব সুন্দর লাগে। নিশান ঢোক গিলল। সিমি ভ্রুকুচকিয়ে বলল, ঢোক গিলছেন কেন? পানি খাবেন? চুপ থাকো মেয়ে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিমি এইবার নিশানের মুখে হাত দিয়ে নিশানের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, এটাকে বলে বেশি বাড়াবাড়ি। নিশান গাড়ি চালানোর পর্যায়ে নেই, এই মেয়ে আজকে তাকে শেষ করে দেবে। নিশান বলল, জ্বালাতন করছিস, শুয়ে নিচ্ছি। পরে আমি জ্বালাতন করলে না সইতে পারলে সোজা উপরে পাঠিয়ে দেবো। চুপ করে বস। সিমি নিশানের কথাকে মুখ ভেঙিয়ে নিজের মতো দুষ্টুমি করতে লাগলো। একবার বুকে আকুবুকি করছে, গলায় চুমু খাচ্ছে, হাত বুলাচ্ছে, মুখে হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে। এমন করতে করতে হুট করে নিশান গাড়ি থামিয়ে দিল একদম নির্জন জায়গায়, যার দুই পাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। আপাতত এখানে কোনো ঘরবাড়ি নেই আর না আছে কোনো গাড়ি। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আমার অসহ্যকর জ্বালাতন সহ্য করে এবার। বলেই সিমির মুখে দুই হাত দিয়ে সিমির কোমল ঠোঁটজোড়া নিজের দখল করে নিল। সিমির দম বন্ধ হয়ে আসছে, সে ছাড়া পেতে যাচ্ছে, কিন্তু নিশান ওকে শক্তভাবে ধরে রেখেছে সিমি থেকে রেসপন্স পাওয়ার জন্য। ঠোঁটে কামড় দিল, সিমি চোখ খিচে বন্ধ করে নিল। নিশান আবারও কামড় দিতেই সিমি নিজেও রেসপন্স করতে লাগলো। সিমির রেসপন্স নিশানকে পাগল করে দিচ্ছে। এভাবে টানা 20 মিনিট পরে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান সিমির গলায় মুখ ডোবালো, কামড় বসালো, কানের লতিতেই চুমু দিল, কামড় দিল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। নিশান সিমির মুখ চুমুতে ভরিয়ে দিল, গলায় মুখ ডোবালো, ঘাড়ের কাছে কামড় দিতে লাগলো। সিমিকে কোলে নিয়ে বাইক থেকে নামালো। নেশাময় কণ্ঠে বলল, রাস্তায় পড়ে কিসিং হওয়া ফরজ কাজ নয়। বলে নিশান সিমিকে কোলে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। শুকনো পরিষ্কার পাতার উপরে সিমিকে শুইয়ে দিল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, আমার হার্টবিট তুই, আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তুই, আমার সর্বসুখের অধিকারী একমাত্র তুই, আমার বিপরের রাজ্যের রানী তুই, আমার সকল উন্মাদনার কারণ একমাত্র তুই। এ যুগে ছাড়া তার নেশার অস্তিত্ব কল্পনা করা যাবে না। আমার অদ্ভুত ভালোবাসার সঙ্গীও তুই, আমার সাইকে হওয়া, তোর জন্য উন্মাদ হওয়া, সবই তোর জন্য। আমার এই উন্মাদনা, তুই শুধু আমার উন্মাদনা। বলে নিশান সিমির কানে লতিতে চুমুকে সিমির ওড়না খুলে পাশে রেখে দিল। সিমির লজ্জা লাগছে, সে চোখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির জামার চেনে হাত দিতেই সিমি বলল, কি কি করেছেন? আজকে একটু অবাধ্য হওয়া জান বাচ্চা, প্রমিস করছে তোকে বেশি ব্যথা দেবো না। শুয়ে নে আমার পাগলামিগুলো, আগলিয়ে নে আমাকে। আমি আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না নিজেকে, আগলিয়ে নে আমাকে। বলেই নিশান সিমির জামার চেইন খুলে দিল। সিমি লজ্জায় নিশানের বুকে মুখ লুকালো। নিশান সিমির ঠোঁটে শব্দ করে চমক এলো, গলায় মুখ ডুবালো। ধীরে ধীরে আরও গভীরে যেতে লাগলো তারা। রাত যত গভীর হচ্ছে তেমনি তারা দুইজন নিজেদের ঘনিষ্ঠতায় গভীর করছে। ডুব দিচ্ছে অতল সমুদ্রের গহ্বরে, যে সাগরে ডুব দিলে মরার সম্ভাবনা নেই। জঙ্গলের ভেতরে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। রাত 2:50। নিশান সিমিকে কোলে নিয়ে বাইকের কাছে গেল। সিমিকে বাইকের সামনে নিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বাইক স্টার্ট দিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সিমি নেমে নেমে চোখে তাকানোর চেষ্টা করছে। নিশানকে জড়িয়ে ধরে আছে, গায়ে তেমন শক্তি নেই, যেমন তেমন করেই ধরে আছে। 3:20-এর দিকে নিশান চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো। সিমিকে পাজাকোলা করে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। জিহান আগে থেকে দরজা খুলেই রেখেছিল, সে সোফায় বসেছিল ড্রয়িং রুমে। নিশান সিমিকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই জিহান তাড়াতাড়ি নিশানের কাছে আসলো। সিমির দিকে তাকিয়ে তারপর নিশানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ওর? নিশান সিমির দিকে যেতে যেতে বলল, যাই হোক, তোর সমস্যা কি? নিজের চরকে তেল দে। জিহান দরজা লাগিয়ে দিয়ে দৌড়ে নিশানের কাছাকাছি এসে বলল, আমার চরকায় আমি নিয়মিত তেল দিচ্ছি, বাট সিমি অমন করে আছে কেন? ওর কি হয়েছে? নিশান নিজের রুমের সামনে দাঁড়িয়ে জিহানের দিকে ফিরে বলল, ফরজ কাজ করতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে পড়েছে।
বলে নিশান নিজের রুমে ঢুকে গেল। এদিকে জিহান নিশানের কথা শুনে কেসে উঠল। কাশতে কাশতে নিজের রুমে গিয়ে টেবিল থেকে পানির জগ থেকে পানি খেলো। বুকে হাত দিয়ে বিড়বিড় করলো, আর একটুর জন্য হাতটা বেরিয়ে আসেনি। শালা মুখে একটু তো লাগাম রাখতিস, ছি। জিহান নিজের রুমের দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘুম লাগছে প্রচুর। এই শালার জন্য সে এখনও ঘুমাতে পারেনি। নিশান সিমিকে কোলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে গেল। সিমি এখনও জ্ঞানে আছে। জিহানকে বলা নিশানের কথা যেন তাকে লজ্জা দিচ্ছে। ছি, এই বিদেশি কুত্তা কী সব বলে। নিশান সিমিকে চড়না নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানি সিমির গালে ঘাড়ে ঠোঁটে পড়তেই জ্বালা করতে লাগলো। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। নিশান বলল, জ্বালা করছে? সিমি মাথা উপর নিচ করলো। নিশান বলল, সমস্যা নেই, অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দেব। বলে নিশান নিজ হাতে সিমিকে গোসল করিয়ে নিজেও গোসল করে বেরিয়ে আসলো। সিমি একটা টাওয়াল জড়িয়ে আছে। নিশান আলমারি থেকে নিজের একটা সাদা শার্ট বের করে সিমিকে দিয়ে বলল, পড়ে নে এটা। সিমি শার্ট হাতে নিয়ে নিশানের দিকে তাকলো। নিশান ভ্রুকুচকে বলল, কি হলো, পড়। সিমি মিনমিনে স্বরে বলল, মানে আপনি ওইদিকে ঘুরুন। নিশান কুচকানো ভ্রুজোড়া নিয়ে বলল, কেন? সিমি উত্তর দিল, আমি এটা পরবো সেই জন্য। নিশান বাঁকা হেসে বলল, তো আমি ফিরে থাকলে সমস্যা কোথায়? সিমি মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগবে, আপনি সরে যান। নিশান আর কিছু না বলে বেলকনিতে চলে গেল। সিমি নিশানের দেওয়া শার্টটা পরে নিল, যেটা পরে তার যেন আরও বেশি লজ্জা লাগছে। সিমি ধীরে ধীরে বেডে গেল, ব্ল্যাঙ্কেটের নিচে নিজেকে নুকিয়ে নিল। 10 মিনিট পরেই নিশান রুমে এসে দেখলো সিমি ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। নিশান একটা ট্রাউজার টি শার্ট পরে নিল। ফার্স্ট এইড বক্স থেকে দুটো ওষুধ আনলো, সাথে অ্যান্টিসেপটিক মলম। নিশান বেডে বসে সিমিকে তুলে নিজের কোলে বসালো। ওষুধ দুটো তার হাতে দিয়ে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নে। সিমি কিছু বলল না, খেয়ে নিল। নিশান এবার অ্যান্টিসেপটিক মলম সিমির ঘাড়ে গলায় লাগালো। সিমি চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। জ্বালা করছে তার প্রচুর। নিশান সিমির ঠোঁটেও মলম লাগিয়ে দিল। তারপরে সিমিকে বেডে শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট তার গায়ে জড়িয়ে দিল। মলমটা টি টেবিলের উপরে রেখে লাইট অফ করে সিমিকে নিজের বুকের মাঝে নিয়ে বলল, ঘুমা। সিমি নিশানের বুকের ওপরে শুয়ে থেকেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশানও সিমিকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যেই পাড়ি জমালো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নিস্তব্ধ শহরে আবারও গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ তাদের নিজেদের কর্মে যাচ্ছে, কেউ কোথাও থেমে নেই। 2 বেলা পেটে কিছু দেওয়ার জন্য মানুষ এদিকে থেকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। সময়টা সকাল 8টা বেজে 10 মিনিট। চৌধুরী বাড়ির সকলেই ঘুম থেকে উঠে গেছে। বাড়ির কর্তারা নিজেদের বিজনেসে চলে গেছে। গিন্নিরা বাড়ির টুকটাক কাজ করছে। রোজিনা, কিয়া, মেহেরিমা সকলেই সেলিনার সাথে কথা বলতে গেলে সে কারোর সাথে হ্যাঁ হু না করে নিজের মতোই আছে, তাই তারা আর কিছু বলল না। মিষ্টি নিজেদের বাড়িতে গেছে পরিবারের মানুষের সাথে দেখা করতে। যারা, সামিয়া আর রাত্রি মাত্র একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরল। তাজ আর মিহু স্কুলে গেল একটু আগে। ইহু বেরোবে একটু পরে। যারারা নাস্তা করলো বসে। নাস্তা শেষ হতেই তারা উপরে গেল নিজেদের রুমে। তিহানও বাড়িতে নেই, সে বেরিয়ে গেছে অনেক সকালে। শুধু 2 রুমের দরজা এখনও খোলা হয়নি, এক জিহানের রুমের, আরেকটা নিশানের রুমের। নিশানের যেন আজকে ঘুম ভাঙছে না। কত বছর পরে মনে হয় শান্তিতে ঘুমাচ্ছে। এদিকে সিমি নিশানের বুকের মাঝে থেকে বারবার কেঁপে উঠছে। শীত লাগছে প্রচুর, কথা বলতে পারছে না, চোখের পাতা ভারী, খুলতেও পারছে না। সারা দেহ কাঁপছে, ঠোঁটও কাঁপছে। সিমির এইভাবে কেঁপে ওঠাতে নিশানের ঘুম ভেঙে গেল। সে সিমির দিকে তাকাতেই দেখলো সিমি কেঁপে কেঁপে উঠছে। তার হাত বুক আগুনের মতো গরম হয়ে গেছে। নিশান দ্রুত উঠে সিমির কপালে হাত দিয়ে দেখলো আগুনের মতো গরম সিমির শরীর। জ্বর আসছে, সেই জন্যই এভাবে কেঁপে কেঁপে উঠছে। নিশান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ছোট্ট মগে করে পানি আনলো। নিজের রুমাল এনে পানিতে ভিজিয়ে সিমির কপালে জল পড়তে দিতে লাগলো। ব্ল্যাঙ্কেটটা ভালো মতো জড়িয়ে দিল, এসি অফ করে দিল। সিমি এবার মুখ দিয়ে ওয়াক ওয়াক শব্দ করতে লাগলো। নিশান সিমিকে তুলে বসালো। মুখের কাছে পাত্র দিতেই সিমি সেখানে বমি করলো। বমি করে সিমি আবারও নেতিয়ে পড়লো। এইভাবে হুট করে জ্বর আসা আবার বমি হওয়া যে নিশানের মনে ভয় সৃষ্টি করছে, সে কিছু বুঝতে পারছে না। নিজের ফোন নিয়ে দ্রুত কল মেলালো জিহানের নাম্বারে। 3-4 বার রিং হতেই জিহান কল রিসিভ করতে নিশান বলে উঠল, 15 মিনিটের ভিতরে একটা মহিলা ডাক্তার নিয়ে আমার রুমে আয়।
আগে চলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফাস্ট। বলে নিশান কল কেটে দিল। এদিকে জিহান ফোনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে পড়ল। যেমন তেমন করে ফ্রেশ হয়ে যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জিহান ডক্টর নিয়ে হাজির হলো। নিশানের রুমে এসে নক করতেই নিশান দরজা খুলে দিল। জিহানকে বাইরে দাঁড় করিয়ে ডক্টরকে ভিতরে ঢুকতে দিল। ডক্টর বেডে বসে সিমিকে চেক আপ করতে লাগলো। নিশান গম্ভীর মুখ নিয়ে সিমির দিকে তাকিয়ে আছে। সিমির কোনো হুঁশ নেই, কেঁপে কেঁপে উঠছে। ডক্টর পুরো 5 মিনিট ধরে ভালো মতো চেক আপ করে নিশানকে প্রশ্ন করলো। ওনাকে কি ওষুধ দিয়েছিলেন মিস্টার চৌধুরী? নিশান গম্ভীর মুখে বলল, ডাক্তার রোগী দেখে রোগ নিরাময় করে ওষুধ দেবেন, পার্সোনাল লাইফ এন্ট্রি নেবেন না। ডক্টর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ডাক্তার আপনি না। আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করেছি, আপনি না। রোগীর জ্বর আসছে এটা আমি জানি। আমি তো চাইলে শুধু জ্বরের মেডিসিন দিয়ে কেটে পড়তে পারি, কিন্তু আমার কর্তব্য রোগীকে ভালো চিকিৎসা দেওয়া। রোগীর জ্বর আসতেই পারে, কিন্তু আপনি ওকে ওষুধ দিয়েছেন আমি ধরতে পারছি। তাই তেরামো না করে বলেন কষ্ট হচ্ছে রোগীর, আমার কিন্তু হচ্ছে না। ডক্টরের কথা শুনে নিশান রাগে তিত্তির করতে লাগলো। নিজের রাগ সংবরণ করে বলল, বার্থ কন্ট্রোল মেডিসিন দিয়েছিলাম শেষ রাতে। ডক্টর জানালো, এই বার্থ কন্ট্রোল মেডিসিনটা রোগীর দেহের সাথে ম্যাচ খাচ্ছে না, এই জন্যই জ্বর আসছে। মেবি বমি করেছে হয়তো। নিশান মাথা নাড়ল। ডক্টর আবারও বলা শুরু করলো, এটা রোগীর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে আরও বেশি। তাই আশা রাখি দ্বিতীয়বার তাকে এই মেডিসিন দিবেন না। আর রোগী দুর্বল হয়ে আছে, আমি স্যালাইন দিচ্ছি, সেখানে জ্বরের অ্যান্টিবায়োটিকও দিচ্ছি। বিকেলের ভিতরে সে সুস্থ হয়ে যাবে। বলেই ডাক্তার স্যালাইন টাঙিয়ে ক্যানুলা সিমির বাম হাতের শিরায় ঢুকিয়ে দিল। সাথে কিছু মেডিসিন লিখে দিয়ে নিশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন, আর কোনো দিন এই মেডিসিন দিবেন না। বলেই ডাক্তার চলে গেল। জিহান গিয়ে আবারও তাকে রেখে আসলো। নিশান সিমির পাশে বসলো। সিমির মুখে হাত দিল, কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, আমি দ্রুত ফিরবো। এসে যদি দেখি বাথরুমও করছিস, তাহলে আজকের শাস্তির একটু অন্যরকম হবে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। বাইরে এসে ফর্মাল ড্রেস পরে রুম থেকে বেরিয়ে গেল। জিহানের সাথে দেখা হতেই নিশান বলল, অফিসে আয় দ্রুত। বলে নিশান সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে জারাদর বসে থাকতে দেখে নিশান জারাকে উদ্দেশ্য করে বলল, রুমে ইস্যু আছে, ওকে দেখে রাখিস। ওর কিছু হলে কিন্তু তোকেও ছাড়বো না। বলে নিশান বেরিয়ে গেল বাড়ি থেকে। সামিয়া ভ্রুকুচকে বলল, শালি রুমে কি করছে রে? রাত্রি উত্তর দিল, চল দেখে আসি। বলে তিনজন উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই সামিয়া দুঃখ ভরা মন নিয়ে গাইতে শুরু করলো, ঘাটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, ও সে পান খাইয়া মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া, কত বিয়ের খবর আনে আমার খবর আনে না। ঘাটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। সামিয়ার গান থামতেই জিহান বলে উঠল, আপনার মতন ক্যারকেরানিকে ঘটক দেখতে পাইনি। ইটস ওকে, আমি হেল্প করে দিচ্ছি। বিয়ের প্রস্তাব এবার দিনে 10টা করে আসবে, একটা বিয়ে করে ফেলেন। বলে জিহান আর না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে সামিয়া জিহানের কথা শুনে হাঁ হয়ে গেল। রাত্রিকে বলল, কিরে রাতের নেশা, তোর ওই ভাই কোথা থেকে আমার গান শুনলো? রাত্রি হাসতে হাসতে বলল, তুই যা জোরে গাচ্ছিস, বাথরুম সিঙ্গার তোর গলা রুমে গিয়ে ভাইয়াকে নক করছে, তাই বের হয়েছে। সামিয়া চোখ ছোট ছোট করে জিহানের যাবার পানে তাকিয়ে বলল, আসছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে, শালা জবেদার ভাতার। দেখিস আমি কালকের মধ্যেই একটা জবেদাকে ধরে আনবো। যদি নাও পাই তবে এক বুড়ির নাম জবেদা বানিয়ে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিব। সারা হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, চল ওইদিকে আমার ভাবি জানির কি অবস্থা দেখে আসি। বলে ওরা তিনজন নিশানের রুমে ঢুকলো। সিমিকে স্যালাইন দিচ্ছে, ব্যাপারটা দেখে তারা ঘাবড়ে গেল। নিশান ভাই কি আবারও সিমিকে মারছে নাকি অন্য কারণ? এখন সিমি অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা যাবে। তাই ওরা তিনজন ল্যাপটপ নিয়ে এসে বেডের একপাশে তিনজন একসাথে বসে মুভি দেখতে লাগলো আর সিমিকে পাহারা দিতে লাগলো। কর্মচারী নিশানের সামনে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে বলল, স্যার, ম্যানেজার আমাদের সাথে বেইমানি করছে। আমাদের খেয়ে আমাদের কাছ থেকে অন্যকে পাই টু পাই সব খবর দিয়েছে, 30% করে প্রফিটও দিয়েছে। কর্মচারীর কথা শুনে নিশান চোখ বন্ধ করে বলল, তুই যা। কর্মচারী চলে যেতেই জিহান ভ্রুকুচকে বলল, ওই শালাকে কিছু বললি না তুই?
শালা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের পাছায় বাস দিচ্ছে। নিশান গম্ভীর মুখে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল। কয়টা বাস দিল তোকে? জিহান ভ্যাবাচাকা খেয়ে বলল। কয়টা বাস দিল মানে? নিশান চোখ উঠিয়ে জিহানের চোখের দিকে তাকিয়ে বলল। এই যে বলছিস তোর পাছে নাকি বাস দিচ্ছে, তো কয়টা দিল? বাসবাগানের মালিক হচ্ছিস তো? জিহান নাক মুখ কুচকিয়ে বলল। আমি বিজনেসের কথা বলছি, বাল বোঝে সবসময়। নিশান স্বাভাবিকভাবে বলল। বাল কাকে বলে জানোস? জিহান মুখ ফিরিয়ে নিয়ে বলল। না জানার কি আছে? নিশান বলল। তো এক্সপ্লেন কর। জিহান নিশানের দিকে ফিরে চোখ ছোট ছোট করে বলল। এক্সপ্লেইনের কি দরকার, তোরও আছে আমারও আছে। নিশান বলল। তুই দেখতে পাচ্ছিস না আমার কত বড় বড় আছে? জিহান বিরক্ত হয়ে বলল। ধুর শালা, কি বলছিস এসব? নিশান প্রশ্ন করল। আমার বোনকে কি তুই বিয়ে করছিস যাবে তোর শালা লাগে? জিহান মুখ ভেঙ্গিয়ে বলল। তো তুই ওইসব কি বলছিস? নিশান কপাল কুঁচকে জিহানের দিকে তাকিয়ে বলল। কি বললাম? বাল মানে চুল, জানিস না? হিন্দিতে চুলকে বাল বলে। তুই কি নেগেটিভ ভাবছিস? তুই কি ছি, তোর মাইন্ডের উপরে কুকুরে পেশাব করে দিক। জিহান কিছুক্ষণ অবাক হয়ে নিশানের মুখের দিকে তাকিয়ে রইল, যা দেখে নিশান বিরক্ত কণ্ঠে বলল। এইভাবে চোখ দিয়ে গেলে খাবি না, আমি তোর বউ লাগি না। জিহান রাগে ফোঁস করতে করতে বলল। হারামি কুত্তা, নিজের মাইন্ড তো সবসময় নেগেটিভ পয়েন্টেই থাকে, আবার আমার মাইন্ড নিয়ে প্রশ্ন করিস? আমি এখনো পর্যন্ত ভার্জিন নিয়ে করছি, তোর মতো আকাম করিনি। নিশান বাঁকা হেসে বলল। বউ নেই বলে ভার্জিন কাপড়ে তুলে রাখছিস, বউ আসলে কাপড় থেকে টুক করে প্রথম রাতেই ভার্জিন হারাবি। জিহান নিজেকে বাহবা দিয়ে বলল। তাহলেও এমন কিছু করব না যাতে বউ আমার অজ্ঞান হয়ে জ্বর চলে আসে। নিশান জিহানের দিকে গরম চোখে তাকাতেই জিহান ঠোঁটে হাত দিল, মানে সে চুপ। এর মধ্যে কেবিনে প্রবেশ করলো অভি আর আয়ান। জিহান গিয়ে তাদের সাথে কোলাকুলি করলো। জিহান বলল। কতদিন পরে দেখা পেলাম, হাতের কি অবস্থা? অভি জানালো। আপাতত ভালো আছে। আয়ান জিহানের উদ্দেশ্যে বলল। জিন্দেগিতে নিজের বউ ব্যতীত অন্য কারোর বউকে দেখা তো দূর, পাশ দিয়েও যাব না ভাই। আয়নের কথা শুনে জিহানের হাসি লাগছে, নিজের হাসি কন্ট্রোল করছে বহু কষ্টে। এদিকে নিশান নিজের মতো কাজ করছে, এমন ভাব যেন এখানে সে ছাড়া আর কেউই নেই। অভি গিয়ে নিশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। আগের কথা ভুলে যা ভাই, কনগ্রাচুলেশন ভাবিকে শেষমেশ বিয়ে করার জন্য। নিশান হাত উঠিয়ে হ্যান্ডশেক করলো, আয়ানও করলো, তারপরে তারা বসলো। আয়ান নিশানের দিকে তাকিয়ে বলল। কিরে বেটা, তুই এত কিসের কাজ করিস? আমরা আসছি, একটু কথা বল ভালোভাবে। নিশান বলল। তোর কি আমার সমুদ্র লাগিস যে ভদ্রভাবে আলাপ করতে হবে? অভি বলল। সম্বন্ধী না হলেও বন্ধু তো। নিশান বলল। যা খাবি অর্ডার দে। আয়ান আবদার করলো। বেশি কিছু না, একটা বউয়ের ব্যবস্থা করে দে ভাই, তোর অনেক ক্ষমতা। নিশান টিপুনি কেটে বলল। গার্লস স্কুলের সামনে গিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে থাক আর মুখ দিয়ে বলবি বিয়ে করব, বিয়ে হোক সেটা ক্লাস 5 কি 6, একটা বউ হলেই যথেষ্ট। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসছে। আয়ান বলল। এমন করলে মেয়ের বদলে গণধোলাই খেতে হবে। নিশান বলল। তাহলে তোর ভাগ্য ভালো না, মেয়ের পরিবর্তে সবসময় মার খাওয়াই কপালে আছে। আয়ান মুখ ভাঙিয়ে বলল। দেখিস দেখিস, একদিন আমিও বিয়ে করব, বাচ্চা পয়দা করব, তাও তোর আগে। শুধু তোর না, ওদের দুজনের আগেও। নিশান কাজ করতে করতেই বলল। বেস্ট অফ লাক। সময়টা দুপুর 12টা বেজে 5 মিনিট। সিমির জ্ঞান ফিরেছে, তবে চোখের পাতা যেন এখনো ভারী, খুলতেই পারছে না। ধীরে ধীরে খোলার চেষ্টা করলো, ঝাপসা ঝাপসা লাগছে। আবারও চোখ বন্ধ করলো। এদিকে জারা, সামিয়া, রাত্রি ল্যাপটপে মুভি দেখছে গভীর মনোযোগ দিয়ে। সিমি আবারও চোখ খুললো, এবার একটু ভালো লাগছে। সে আস্তে আস্তে উঠে বসলো। সামনে দেখলো ওরা 3 জন বসে আছে। ওদের ডাকবে ভাবলো, কিন্তু ওরা কি করছে সেটা দেখার জন্য একটু উকি মারলো। উকি মেরে দেখলো ল্যাপটপের স্ক্রিনে ভাসছে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, চুমাচুমি করছে। মেয়েটার পোশাক নেই বললেই চলে, একটু একটু পোশাক। সিমি তওবা দিতে দিতেই চিৎকার করলো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, এসব কি দেখছিস তোরা? ওরা 3 জন লাফ দিয়ে উঠলো। পেছনে তাকিয়ে দেখলো সিমি চোখ বন্ধ করে আছে। যারা ল্যাপটপ অফ করে দিয়ে সিমিকে বলল। সমস্যা কি তোর? চিৎকার দাস কেন? সিমি চোখ খুলে বলল।
তোরা ওইসব কি দেখছিস? ছি, বা কেমন চুমাচুমি করছে, জামা কাপড় নেই, ছি। সামিয়া চোখ ছোট ছোট করে বলল। তোরে বলছে জামা কাপড় নেই? সিমি বলল। তো কি? রাত্রি বলল। তো কি মানে, মেয়ের গায়ে যথেষ্ট জামা আছে, আর ওইটা মুভি, নেগেটিভ কিছু না, বুঝছিস? সিমি কপাল কুচকিয়ে বলল। এটা আদৌ মুভি? ছি। সামিয়া গালে হাত রেখে বলল। কোন জগতে বাস করিস? এটা মুভি না তো কি? সিমি প্রশ্ন করল। তো মুভিতে এমন হয়? যারা বুঝিয়ে বলল। এগুলো বিদেশি মুভি, সিম্পল তাদের কাছে এইসব। সিমি জিজ্ঞেস করলো। নাম কি এই মুভির? রাত্রি উত্তর দিল। মাই ফল্ট। মুভির নাম শুনে সিমি চোখ মুখ কুচকিয়ে বলল। ছি, এই মুভি কত খারাপ। আমি শুনেছি কি খারাপ খারাপ। এই, আর তোরা এই মুভি দেখছিস? হ্যাঁ, ছি। সামিয়া ধমক দিয়ে বলল। শালি, তোর ছি পানিতে গুলিয়ে গুলিয়ে খাওয়াবো। যারা বলল। নিক কেমন ভাইরাল জানিস, দেখতেও খুব সুন্দর। সিমি মুখ ভাঙিয়ে বলল। বাল সুন্দর, এর থেকে কোরিয়ানরা আরো সুন্দর। রাত্রি টিপনি কেটে বলল। হ্যাঁ, তোকে কোরিয়ানের সাথে বিয়ে দেব। সিমি মুখ ভাঙিয়ে বলল। সর, আমার বিয়ে হয়ে গেছে, স্বামী আছে আমার। সিমির বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, এই কথা ওর মুখ থেকে শুনে ওরা তিনজন চিৎকার করে বলল। কি কি বললি? সিমি ভ্রু কুচকে বলল। চিৎকার করিস কেন? সামিয়া প্রশ্ন করল। কি বললি? তোর স্বামী আছে? সিমি মাথা নাড়ল। যারা বলল। তুই তো কালকে এগুলো অস্বীকার করতিস। রাত্রি বলল। তাই তো, এক রাতের ভেতরে হলো কি তোর? সিমি মুখ ভাঙিয়ে বলল। যা হোক, তাতে তোদের সমস্যা কি? যারা প্রশ্ন করল। তুই কি পার্মানেন্টলি আমার ভাবিজান হয়ে গেছিস? সিমি উত্তর দিল। তোর ভাইরে জিগা। সামিয়া বলল। না, দুলাভাই এখানে কেন আসবে? তুই আমাদের বান্ধবী, তুই বল। সিমি কিছু বলবে সেই সময় নিশান ঘরে ঢুকলো। নিশানকে দেখে ওরা তিনজন কোনো কথা না বলে ল্যাপটপ নিয়ে চলে গেল। নিশান দরজা লক করে বেডে সিমির কাছে গেল। সিমি লজ্জাতে মাথা নুয়ে রাখছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল। জ্ঞান কখন ফিরছে? সিমি উত্তর দিল। একটু আগে। নিশান বলল। এখন কেমন লাগছে? সিমি জানালো। মোটামুটি ভালো। নিশান ভ্রু কুচকে বলল। মাথা নিচু করে আছিস কেন? সিমি ওইভাবেই বলল। এমনি। নিশান আদেশ দিল। তাকা আমার দিকে। সিমি কিছু বলল না, ওইভাবেই রইল। নিশান এইবার ধমক দিয়ে বলল। ইডিয়েট, তাকা আমার দিকে। সিমি উপায় না পেয়ে মাথা উঁচু করলো। নিশানের চোখে চোখ পড়তেই সে চোখ নামিয়ে দিল। নিশান আবারও ধমক দিয়ে বলল। তাকা বলছে। সিমি ওইভাবেই বলল। আপনার চোখের দিকে আমি তাকাতে পারবো না। নিশান প্রশ্ন করলো। পারবি না কেন? তোর নাক লাল হচ্ছে কেন? সমস্যা আছে? সিমি দ্রুত নিজের নাকে হাত দিল। এই বিদেশি কুত্তা কিভাবে বুঝবে যে তার লজ্জা লাগছে আর লজ্জার দরুণই নাকটা লাল হচ্ছে? সিমি থেকে উত্তর না পেয়ে নিশান আবারও বলল। কথা কানে যায় না? কে জিজ্ঞেস করছে আমি? সিমি এবার বিরক্তি নিয়ে পড়া শুরু করলো। আমার লজ্জা লাগছে আর লজ্জাতে নাক লাল হচ্ছে। হয়েছে এবার? নিশান প্রশ্ন করলো। লজ্জা লাগার রিজন? সিমি নিশানের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলল। লজ্জা লাগার রিজনও আপনাকে এক্সপ্লেইন করতে হবে? নিশান বলল। লজ্জা পাবি তুই, আর এক্সপ্লেন করব আমি? সিমি বেড থেকে নেমে যেতে গেলেই হাতে টান পড়ল। ক্যানুলা দিয়ে স্যালাইন দেহে ঢোকার বদলে রক্ত উঠে যেতে লাগলো। নিশান দ্রুত সিমির কাছে এসে ক্যানুলা খুলে দিল। পিনকি দিয়ে রক্ত বের হলো। নিশান দ্রুত একটা ওয়ান টাইম টেপ লাগিয়ে দিয়ে ধমক দিয়ে বলল। ইডিয়েট, মাথায় কি কোনো কমন সেন্স নেই? একটুর জন্য বড় ক্ষতি হয়েছে তো। সিমি মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। নিশানের রাগে মাথা ফেটে যাচ্ছে, গম্ভীর মুখে আছে। সিমিকে দাঁড় করালো, ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে দিল। আবারও বেড়ে নিয়ে বসালো, মুখ মুছিয়ে দিল, কপালে হাত দিয়ে চেক করলো, জ্বর নেই, হালকা গরম। নিশান সিমিকে উদ্দেশ্য করে বলল। আমি ফ্রেশ হতে চাচ্ছি, কোনো রকম অকাজ যেন করা না হয়। চুপ করে বসে থাকবি, ওকে? সিমি মাথা নাড়ল। নিশান ওয়াশরুমে ঢুকে গেল। 15 মিনিট পরে বেরিয়ে আসলো। অ্যাশ কালারের ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরা।
চুল থেকে এখনও টিপটিপ করে পানি পড়ছে। সিমির কাছে এসে সিমের ওড়না দিয়ে নিজের চুলগুলো সুন্দর করে মুছল। মোছা শেষে ওড়না আবারও রেখে দিল সিমির পাশে। সিমি হাঁ হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে। গোসল করে আসার নিশানকে যেন আরও সুন্দর লাগছে। সিমি হাঁ হয়ে তাকিয়ে দেখলো নিশান ভ্রুকুচকে বলল, হাঁ করে আছিস কেন? মুখ অফ কর, আমি খাবার নিয়ে আসছি। বলে নিশান চলে গেল। সিমি মুখ বন্ধ করে নিশানের যাওয়ার পানে তাকিয়ে বলল, শালা বিদেশি কুত্তা, জীবনেও ভালো হবে না। নিশান নিচে গিয়ে সিমির জন্য আর নিজের জন্য 1 প্লেট ভাত আর তরকারি আনলো। সালিনা ছেলেকে দেখে বলল, আমাকে বললেই তো হতো, আমি দিয়ে দিতাম। নিশান যেতে যেতে উত্তর দিল, যদি বিষ মিশিয়ে আমার ইস্যুকে আবারও কেড়ে নিতে চাইতে। বলে নিশান সিঁড়ি বেয়ে উঠে নিচের রুমে ঢুকলো। সেলিনা নিশানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিশান রুমে ঢুকে বেডে বসে সিমিকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হতেই সিমিকে ওষুধ খাইয়ে দিল। সব কিছু শেষ করেই নিশান ডিভানে গিয়ে নিজের ল্যাপটপটা আর কিছু ফাইল নিয়ে বসলো অফিসের কাজ করতে। এদিকে সিমি কী করবে ভেবে না পেয়ে নিজের ফোন উঠিয়ে ওইভাবে বসে থেকে থেকে কোরিয়ান ড্রামা দেখতে লাগলো। জিহান নিজের রুমে ঢোকার সময় দেখা হলো সামিয়া, জারা আর রাত্রির সাথে। জিহান রাত্রিকে বলল, রাত্রি আমার রুমে আয়। বলেই জিহান নিজের রুমে ঢুকে পড়ল। সামিয়া আর জারা নিজেদের রুমে গেল শাওয়ার নেওয়ার জন্য। রাত্রি জিহানের রুমে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? জিহান বলল, আমার এক জায়গায় একটা চিঠি দিতে হবে, আমার হাতের লেখা দিলে সে চিনতে পারবে তাই। রাত্রি ভ্রুকুচকে বলল, তাই কি হয়েছে ভাইয়া? জিহান বুঝিয়ে বলল, মানে তোর লেখাও সে চেনে, তাই এখন আমাকে একটা উপকার করতে হবে। রাত্রি জানতে চাইল, কি উপকার? জিহান বলল, মানে সিমি, সামিয়া আর জারা এদের 3 জনের হাতের লেখা আমাকে দেখাতে হবে। যেটা বেশি ভালো লাগবে তাকে দিয়েই লেখাবো। করবি উপকার? রাত্রি একটু ভেবে বলল, ডান, আমি একটু পরে এনে তোমাকে দেখাচ্ছি। জিহান বলল, ওকে। রাত্রি রুম থেকে বেরিয়ে গেল। জিহান বিড়বিড় করে বলল, চিন্তা নেই মিস চিরকুটওয়ালি, দ্রুত আপনাকে খুঁজে বের করছি। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। জিহান ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখলো রাত্রি তার বেডের উপরে বসে আছে। রাত্রি জিহানকে দেখে বলল, ভাইয়া এই যে, আমি বলি কোনটা কার হাতের লেখা। জিহান রাত্রির পাশে এসে বসলো। রাত্রি প্রথমে একটা লেখা দেখলো যেটা সিমির, পরের লাইনটা জারার, তারপরের লাইনটা রাত্রির, আর শেষ লাইনটা সামিয়ার। জিহান ভ্রুকুচকে লেখাগুলো দেখলো, তারপর রাত্রিকে বলল, তুই খাতা রেখে নিজের রুমে যা, আমি তোকে পরে জানিয়ে দেব। রাত্রি আচ্ছা বলে চলে গেল। জিহান রুমের দরজা লাগিয়ে এসে আলমারি থেকে সেই চিরকুট বাহির করলো। চিরকুটের লেখার সাথে জারার আর সামিয়ার হাতের লেখা মেলালো। চিরকুটের লেখা আর সামিয়ার হাতের লেখা হুবহু এক। জিহান এটা দেখে কিছু সময় বসে রইল। তারপর সে ওই চিরকুটের পেছনে লিখলো, মিস চিরকুটওয়ালি, আমার বউ হওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকার জন্য অভিনন্দন আপনাকে। সমস্যা নেই চিরকুটওয়ালি, আপনি একটু বেশি ক্যারকের করেন তাতে কি হয়েছে? আমার বউ হয়ে গেলে ভদ্র হয়ে যাবেন আমার মতো। সো বি কেয়ারফুল। আমি কিন্তু দিনের আধারেই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আমার বউ বানিয়ে ফেলবো মিস চিরকুটওয়ালি। চিরকুটে লেখা শেষ করতেই জিহান একটা বাঁকা হাসি দিল। চিরকুটটা সুন্দর করে ভাঁজ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর রাত্রির দেখে রেখে যাওয়া খাতা আর চিরকুটটা নিয়ে জিহান রাত্রির রুমের দিকে গেল। রাত্রির রুমে গিয়ে নক করতেই রাত্রি দরজা খুললো। জিহান খাতাটা রাত্রিকে দিয়ে বলল, একটারও হাতের লেখা পছন্দ হয়নি আমার, ছি কি বিচ্ছিরি। রাত্রি মুখ ভাঙিয়ে বলল, এখানে সিমিরও হাতে লেখা আছে, আমি নিশান ভাইয়াকে বলে দেব। জিহান নিজের রুমের দিকে রওনা দিতে দিতে বলল, তা আমি ভয় পাই নাকি? বলেই জিহান নিজের রুমে না ঢুকে সামিয়ার রুমের কাছে গেল। যাওয়ার সময় দেখলো সামিয়া বেডে বসে আছে ল্যাপটপ নিয়ে। জিহান দূরে দাঁড়িয়ে চিরকুটটা জোরে ছুঁড়ে মারলো সামিয়ার গায়ে, যেটা সামিয়ার কোলে পড়লো। এর মধ্যে জিহান নিজের রুমে ঢুকে গেছে। এদিকে সামিয়া নিজের গায়ে কিছু একটা পড়তেই এদিকে ওদিকে তাকাতে লাগলো। কই কেউ নেই তো। সামিয়া ভ্রু কুঁচকে চিরকুটটা খুললো। ওমা, এটা তো তার লেখা যেটা সে জাবেদার ভাতারকে দিয়েছিল। সামিয়া পেছনের পৃষ্ঠাতে দেখলো জিহানের লেখাগুলো। সম্পূর্ণ পড়া শেষ করে সামিয়া অবাক হয়ে পড়ল, ও পোলা গো পোলা, কি ডেঞ্জারাস পোলা মারি। হায় হায়, কি হুমকি দিল।
আমাকে নাকি দিনের আলোয় বিয়ে করবে। খুব শালা, বিয়ের ভূত তোকে গুলে গুলে খাবো শরবত বানিয়ে। ছি ছি, আমার রুচি এতটাও খারাপ না তোর মতো জবেদার ভাতারকে বিয়ে করব। বাহ! নিজে বলে আবার নিজেই ওয়াক তুলতে লাগলো সামিয়া। চিরকুটটা মুড়িয়ে মুড়িয়ে গোল পাকিয়ে টি টেবিলের উপরে রাখলো। পুপুর কাছে নালিশ দেবে সে, তার ছেলে ডেঞ্জারাস বহুত, যদি সত্যি বিয়ে করে ফেলে। সামিয়ার রাগ হচ্ছে ওই জবেদার ভাতারের উপরে যে সে ল্যাপটপ রেখে সোজা রাত্রির রুমে চলে গেল। রুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল। সামিয়াকে এমন করতে দেখে যারা বলল, কি রে, তোকে আবার কোন ভূতে ধরলো? সামিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ভূত না, জবেদার ভাতার। রাত্রি বেড়ে বসলো। যারা চোখ ছোট ছোট করে বলল, জবেদার ভাতার আবার তোর কি নিয়ে দৌড় দিল? সামিয়া বলল, শালা জবেদার ভাতার আমাকে হুমকি দেয় যেন আমি সাবধানে থাকি। দিনের আলোয় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি সাংঘাতিক! ছি! রাত্রি চোখ বড় বড় করে বলল, কি? ভাইয়া তোকে এই বলছে? সামিয়া মাথা নাড়লো। যারা বলল, কি জন্য বললো এমনটা? সামিয়া উত্তর দিল, আরে সেই ট্রুথ ডিয়ার খেলার সময় ওই রোজিনার বাচ্চা সিমি যখন আমাকে ডিয়ার দিয়েছিল না, ওই জবেদার ভাতারকে চিরকুট লিখতে, ওটা পড়েই আমাকে রিটার্ন চিরকুট পাঠিয়েছে। যারা কপাল কুঁচকিয়ে বলল, আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু ওটা যে তোর লেখা চিরকুট বুঝলো কিভাবে? সামিয়া নিজেও ভাবতে ভাবতে বলল, সত্যি আমার লেখা চিনল কিভাবে? আমার লেখা তো ও জীবনে দেখেনি। রাত্রি বলে উঠল, ও, এবার বুঝেছি। তার মানে ভাইয়া এই জন্যই আমার কাছে তোমাদের সবার হাতে লেখা চাইছে। যারা আর সামিয়া একসাথেই বলে উঠল, কি কি? রাত্রি সম্পূর্ণ বিষয় খুলে বলল, যা শুনে যারার হাসি লাগছে। এদিকে সামিয়া রাত্রির উপরে গরম দেখিয়ে বলল, শালির ঘরের শালি, তোকে কে বলেছে আমার হাতের লেখা তোর ওই গুণধর ভাইকে দেখাতে? শালি হারামি, গাছে উঠিয়ে দিছো সবাই আমাকে। সামিয়ার কথা শুনে যারা আর রাত্রি উচ্চ স্বরে হেসে উঠল। ওদের হাসি দেখে সামিয়ার আগে ফুসফুস করতে করতে সেই রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বেডে চুপ করে শুয়ে পড়ল। ভীষণ রাগ হচ্ছে। সিমিকে এখন হাতের কাছে পেলে পানি ছাড়া চিবিয়ে খেত। বিকেল 5টা বেজে 4 মিনিট। সিমি ঘুমিয়ে আছে। জিহান নিশানের রুমে নক করলো। নিশান ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সে চোখ উঠিয়ে একবার সিমির দিকে তাকালো, তারপর উঠে সিমির কাছে গেল। সিমির পোশাক ঠিক করে গায়ে সুন্দর করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। নিশান গিয়ে দরজা খুলে দিয়ে আবারও ডিভানে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। জিহান রুমে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দিল। জিহান নিশানকে ডেকে দিল। নিশান কই তুই? নিশান তাতে দাঁত চেপে বলল, শালা চুপ কর, ইসু ঘুমাচ্ছে। জিহান মুখে হাত দিয়ে আস্তে আস্তে নিশানের পাশে বসলো। ফিসফিস করে বলল, কি করছিস তুই এখন? নিশান বলল, অফিসের কাজ করছি। জিহান একটু সিরিয়াস হয়ে বলল, আমি বিয়ে করব ভাই। নিশান স্বাভাবিকভাবে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, তো কর। জিহান বলল, তোর হেল্প লাগবে। নিশান ভ্রু কুঁচকে বলল, বিয়ে করার সময় কবুল বলবি তুই, বিয়ের পরে বাসর করবি তুই, ভার্জিন নষ্ট হবে তোর। এখানে আমার কিসে হেল্প লাগবে? জিহান একটু সিরিয়াসভাবে বলল, আরে তুই যদি হেল্প না করিস ভাই, আমি বউহীনা অনাহারে মরবো। কর না একটু হেল্প। নিশান ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আচ্ছা, মেয়েটাকে? জিহান একটু গলা পরিষ্কার করে বলল, ওই যে সামিয়া। নিশান ভ্রু কুঁচকে বলল, কোন সামিয়া? জিহান বুঝিয়ে বলল, আরে সিমি যারা এদের সাথে যে মেয়েটা থাকে ওই মেয়েটা। জিহানের কথা শুনে নিশান কিছু বলবে তার আগেই সিমি বেডে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে বলল, ভাই সত্যি তুমি সামিয়াকে বিয়ে করবে? সিমির আচমকা কথাতে নিশান সহ জিহান দুজনেই একটু ভড়কে গেল। সিমির এমন রিয়াকশন দেখে নিশান এইবার ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে, কানের নিচে দেবো দুটো থাপ্পড়, বাদুরের মতো এভাবে লাফ দেওয়া। সিমি নিজের পোশাক ঠিকঠাক করে নিশানের কাছে এসে বসে নিশানকে বলল, আপনার থাপ্পড়গুলো আপনাকে ডেলিভারি করে দিলাম, চুপ থাকুন। বলে সিমি জিহানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, তুমি সত্যি সামিয়াকে বিয়ে করবে? জিহান একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে ওই আর কি। জিহানকে আমতা আমতা করতে দেখে সিমি আশ্বাস দিয়ে বলল, আরে ভাই আমি বাঘ না ভালুক যে এভাবে আমতা আমতা করবে, সোজাসুজি বলে ফেলো।
জিহান এবার শান্ত কণ্ঠে বলল। না করার কি আছে, কত কালার বউ ছাড়া থাকবো। সিমি লাফিয়ে উঠে বলল। ভাইয়া গো ভাইয়া, তোমার মুখ থেকে এইটা শুনে যে কি খুশি লাগছে আমার, কি বলবো আমি। সিমির আবার লাফ দেওয়া দেখে নিশান আবারও ধমক দিয়ে বলল। এসো, এবার কিন্তু আমি তোকে সত্যি থাপ্পড় দেবো। বারবার বাদরের মতো লাফিয়ে উঠছিস কেন? সিমি উত্তর দিল। কারণ এবার একটা বিয়ে খাবো। আমার বিয়ে তো আমি খেতে পারিনি, রাতে চুরি করে বিয়ে করছেন। নিশান সিমির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। বিয়ে করার শখ হচ্ছে তোর? সিমি বলল। হ্যাঁ হ্যাঁ, অনেক। নিশান জানালো। ওকে, ডান। রাতে রেস্টুরেন্টে নিয়ে যাব, সব বিয়েবারের খাবার দেবো, খেয়ে নিস। সিমি চোখ মুখ কুঁচকিয়ে বলল। অমন খাবার লাগবে না আমার, আপনি চুপ করে বসুন। তারপর সিমি জিহানের দিকে তাকিয়ে বলল। কবে বিয়ে করতে চাও? জিহান প্রশ্ন করলো। যাকে বিয়ে করব সে কি রাজি আদৌ? সিমি ভাব নিয়ে বলল। আমার উপরে ছেড়ে দাও। শামুকে রাজি করিয়ে একেবারে তোমার প্রেমে হাবুডুবু খাওয়ার দায়িত্ব আমার। যাকে বলে ঘটকালি, আমার তোমাদের প্রেমের ঘটক হব আমি। সিমির আজ খুবই কথা শুনে নিশান বলল। বেয়াদব, মাথায় কোনো কমন সেন্স নেই? প্রেমের ঘটকালি করতে গিয়ে যদি তোর কিছু হয় এসো, প্লিজ মি, একদম মার্ডার করে ফেলবো আমি। বলে নিশান ল্যাপটপ বন্ধ করে গুছিয়ে রেখে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল শাওয়ার নিতে। নিশানের যাওয়ার পানে সিমি তাকিয়ে মুখ ভাঙালো, তারপর জিহানকে বলল। তুমি নিশ্চিন্তে থাকো, আমি সব ঠিক করে দেব। জিহান একটা মুচকি হাসি দিয়ে বলল। বোন তো ভাইয়ের প্রেমের ঘটকালি করতেই পারে, পুরো বিশ্বাস আছে তোর উপরে, তুই আমার প্রেম করিয়ে দিবি। সিমি মাথা নাড়ল। জিহান সিমির থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জিহান বেরিয়ে যেতেই সিমি বিড়বিড় করলো। জাস্ট আজকের রাত, তারপর থেকে শামু তোমাকে প্রেমের ফাঁদে ফেলার দায়িত্ব আমার। বাবা, আমার অনেক কাজ, একটু রেস্ট নেই, পরে যদি আবার সময় না পাই। বলে সিমি বেডে গিয়ে হেলান দিয়ে বসলো। নিশান পুরো 15 মিনিট পরেই শাওয়ার নিয়ে বেরোলো। কোমরে একটা সাদা টাওয়াল জড়ানো। নিশানকে এইভাবে বাইরে আসতে দেখে সিমির চোখ নিশানের দিকে যেতেই সে ওইভাবে হাঁ হয়ে তাকিয়ে রইল। আগে সে চোখ বন্ধ করলেও চুরি করে দেখত, আর এখন সরাসরি দেখছে। সিমিকে নিচের দিকে এইভাবে তাকাতে দেখে নিশান সিমির কাছে গেল। সিমির দুই পাশে হাত রেখে নিচু হয়ে বলল। কি দেখছিস? সিমি ঢোক গিলে বলল। আপনার ট্যাটুগুলো কি সুন্দর লাগছে পানি ফোঁটা থাকায়। নিশান নিজের বুকের দিকে একবার তাকালো। বাঁকা হেসে সিমির মুখের দিকে তাকিয়ে বলল। শুধু ট্যাটু দেখছিস? সিমি তাড়াতাড়ি বলল। সত্যি বলছি, শুধু ট্যাটুই দেখছি আমি। আপনার লোমহীন প্রশস্ত বুক, পেট, হাতের মাসল এসব কিচ্ছু দেখিনি আমি। নিশান ঠোঁট কামড়ে ধরে বলল। তো আমি কখন বললাম যে তুই আমার ওইসব দেখছিস? সিমি আমতা আমতা করতে লাগলো, চোখ সরিয়ে নিল। নিশান হাসির টোনে বলল। আমি কি দেখতে পাচ্ছি জানিস? সিমি জিজ্ঞেস করলো। কি? নিশান সিমির ঠোঁটের দিকে তাকিয়ে বলল। তোর গোলাপি রঙের শুকনো ঠোঁট জোড়া। সিমি লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিশান একটু নিচু হয়ে সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেলো। সিমির দুই গালে শব্দ করে চুমু খেলো। আর ঠিক সেই সময়ে যারা নক না করেই রুমে ঢুকতেই বলল। ভাবিজান, জানিস আজকে কি হয়েছে? তুই শুনলে হাসতে হাস। বাকি কথা শেষ করার আগেই যারা দেখলো নিশান আর সিমি কাছাকাছি আছে, যারা দ্রুত চোখ বন্ধ করে বলল। আমি কিছু দেখিনি, সরি ভাইয়া, সরি ভাবি। নিশান সিমির কাছ থেকে উঠে আলমারি থেকে জামা প্যান্ট নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল। কারো রুমে আসতে গেলে পারমিশন নিতে হয়, জানিস না তুই? যারা মাথা নিচু করে বলল। সরি ভাইয়া, আমি ভাবছি তুমি চলে গেছো, তাই আর নক করিনি। নিশান কিছু বলল না, ওয়াশরুমে ঢুকে গেল। যারা মুচকি হাসতে হাসতেই সিমির পাশে এসে বসলো। সিমি লজ্জায় মাথা নত করে আছে। যারা ফিসফিস করে বলল। কি হচ্ছিল রে এখানে? সিমি চোখ গরম করে বলল। যাই হোক, তুই শুনে কি করবি? যারা আবদার করলো। আরে আমি তো তোর বান্ধবী, বল না আমাকে কি হচ্ছিল, কিসিং নাকি? সিমি ভয় দেখিয়ে বলল। ডাক দেবো কি তোর ভাইকে? ডেকে বলবো কি যে তুই শুনতে চাচ্ছিস আসলে কি হয়েছে? যারা সিমির কাছে হাত জোর করে বলল। না আপা না, থাক, আপনাকে আর মির্জাফর হতে হবে না। আমি কিছু জিজ্ঞেস করছি না, তবে বিয়ে আমিও করব। তখন তোকে দেখিয়ে দেখিয়ে জামাইয়ের কোলে উঠে রোমান্স করে বেড়াবো। সিমি বলল। আগে বিয়ে কর,
তার আগে বল আজকে কি হয়েছে। যারা এবার সব ঘটনা খুলে বলল। সামিয়া চিরকুটে জিহান যেই চিরকুট লিখেছে তাতে সামিয়ার রাগ সম্পর্কে সব কিছু শুনে দুই বান্ধবী আবারও হাসিতে বেঁধে উঠল। নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই যারা মুখে হাত দিল। সিমিও তাই করলো। নিশান ভ্রুকুচকে তাদের দুইজনের দিকে একবার তাকিয়ে ড্রেসিং টেবিলের দিকে চুলগুলো সেট আপ করে টি টেবিল থেকে নিজের ফোন তুলে বেরিয়ে গেল রুম থেকে। নিশান চলে যেতেই সিমি হাসতে হাসতে বলল, যাই বলিস জগদার ভাতা কিন্তু আমাদের শামুকে ভালোই শিক্ষা দিয়েছে। যারা সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি তোদের বিয়ে দেওয়া যেত ভালোই হতো, দুজনকে মানাবে সে। যারার কথা শুনে সিমি একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলল। যা শুনে যারা অবাক হয়ে বলল, সত্যি? সিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন শুধু সামিয়ার রাজি করাতে হবে সামিয়াকে। যারা আশ্বস্ত করলো, সমস্যা নেই, একসাথে লেগে থাকলে সফল দ্রুত হব। জিহান নিজের রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সেই সময় মেহেরিমা তার রুমে ঢুকলো। মেহেরিমা গিয়ে জিহানের পাশে বসলো। জিহান বলল, কিছু লাগবে? মেহেরিমা ভ্রুকুচকে বলল, কিছু লাগা ছাড়া কি আমি আমার ছেলের রুমে আসতে পারি না? জিহান উত্তর দিল, হ্যাঁ আসতে পারবে, তবে কোনোদিন আসুনি, হুট করে আসলে তাই জিজ্ঞাসা করলাম। মেহেরিমা একটু ঘেঁষে বলল, তুই বিয়ে করবি না? জিহান কাজ করতে করতে বলল, সময় হলে অবশ্যই করব। মেহেরিমা সিরিয়াস হয়ে বলল, তোর সময়টা কবে হবে শুনি? বয়স তো কম হলো না। জিহান স্বাভাবিকভাবেই বলল। মাত্র 29 বছর বয়স। মেহেরিমা অবাক হয়ে বলল, 29 বছর তো কাছে মাত্র লেগেছে। জিহান সায় দিয়ে বলল। হ্যাঁ অবশ্যই। মেহেরিমা এবার রাগান্বিত কণ্ঠে বলল, অবশ্যই না ছাই, বুড়ো হয়ে যাচ্ছিস তুই দিন দিন, মেয়ে খুঁজে পাবো না তোর জন্য আমি। জিহান একইভাবে কাজ করতে করতে বলল। তোমাকে মেয়ে খুঁজতে হবে না। মেহেরিমা অবাক হয়ে বলল, খুঁজবো না মানে? আমি মা, আমার দায়িত্ব এটা একটা লক্ষ্মী মেয়ে খুঁজে তোর সাথে বিয়ে দেওয়া। জিহান একটু বিরক্তির কণ্ঠে বলল। উফ মা, তুমি যাও তো। মেহেরিমা নড়ল না, বরং বলল, যাব মানে? আমি একটা সুন্দর মেয়ে পেয়েছি, ওর সাথে তোর বিয়ে দেব। খুব সুন্দর দেখতে, একদম তোর সাথে দারুণ মানাবে। জিহানে যেন রাগ হচ্ছে। ও গম্ভীর মুখে বলল, তুমি যাবে এই জায়গা থেকে? মেহেরিমা বলল, তুই চিনিস ওকে? নামটা শোন। জিহান এইবার জোরেই বলল। করবো না আমি বিয়ে, তুমি চলে যাও। মেহেরিমা উঠে দাঁড়িয়ে বলল, আরও বুড়ো হবি তবে মেয়ে পাবি না। যদি আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করিস থাক তুই। বলেই মেহেরিমা বেরিয়ে গেল। তখনই দেখা হলো সিমির সাথে। মেহেরিমা সিমিকে ফিসফিস করে বলল, কি রে সিমি, জিহান বিয়েই করতে চায় না, কিভাবে কি হবে? সিমি আশ্বাস দিয়ে বলল, একদম চিন্তা করো না, বিয়ে হবেই, তাও ওদের সম্মতিতেই। মেহেরিমা সিমির মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। সিমি এইবার দরজার কাছে দাঁড়িয়ে নক করে বলল, ভাইয়া আসবো? জিহান দরজার দিকে তাকিয়ে দেখে সিমি এসেছে। সিমিকে বলল। হুম। সিমি ভিতরে ঢুকলো। জিহান বসতে বলল। সিমি বসলো। সিমি কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, অস্বস্তি লাগছে, যেটা জিহান খেয়াল করলো এবং বলল, কিছু বলবি? সিমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। জিহান সিমিকে সাহস জাগিয়ে বলল, যেভাবে বলতে চাস সেভাবেই শুরু কর। সিমি এবার একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি না ভাইয়া তুমি কেন শামুকে হুট করে বিয়ে করতে চাও, তবে ওর বিষয়ে জানা উচিত, ওর অতীত সম্পর্কে তোমার জানা উচিত, যেন পরবর্তীতে এইসব শুনে তাকে ছেড়ে চলে না যাওয়ার। জিহান ল্যাপটপ রেখে সিমির দিকে তাকিয়ে বলল, কি হতে? সিমি বলা শুরু করলো, দুনিয়াতে ওর রক্তের বলতে কেউ নেই, না আছে মা বাপ আর না আছে ভাই বোন, আমরাই ওর সব। আমার আব্বুকে আব্বু মানে, আমার মাকে মা মানে। তোমরা জানো না এইসব, তবে সত্যি কথা বলতে শ্যামু একজন ধর্ষিতা। সিমির গলা কাঁপছে কথা বলতে, তাও থামলো না, বলতেই লাগলো, ধর্ষিতা শব্দটা শুনে নিশ্চয়ই শ্যামুকে খারাপ ভাবছো। ভাবো, সমস্যা নেই, তবে সত্যি যদি তুমি ওকে চাও, ওর অতীত সম্পর্কে শোনো। ওর বাড়ি সেই চট্টগ্রাম, এখান থেকে 10 বছর
আগের কথা এটা, যে সময় নিশান ভাই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। শামুরা 2 ভাই বোন। ওর একটা ছোট ভাই ছিল 2 বছরের। ওরা একদিন ফ্যামিলি সহ ঘুরতে যায় ঢাকার দিকে। ওর আব্বু ছিল সিআইডি অফিসার, যার দরুন অনেক শত্রু ছিল। ওদের গাড়িটাতে বোমা ফিট করে দেয়। শামুর বমি হচ্ছিল, তাই সে বাইরে ছিল, সাথে তার আম্মু ছিল। ওর ভাই কান্না করে, ওর আম্মু ভিতরে চলে যায়। শামুর কাছে পানি দিয়ে আসে। ও মুখ ধুতে বসতেই হুট করে জোরে একটা শব্দ হলো। শামু ছিটকে পড়লো একটু দূরে। সে তাকিয়ে দেখছে তার মা, বাবা, ভাই সবাই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। অনেক কান্না করেছে, কিন্তু পায়নি কাউকে সাহায্য হিসেবে। থামলো সিমি। কান্নারা দোলা পাকিয়ে আসছে। জিহান মনোযোগ সহকারে শুনছে সব কিছু। সিমি নিজেকে সামলিয়ে আবারও বলা শুরু করলো। ওদিকে যারা বোমা ফিট করেছিল তারা ভেবেছিল পরিবারের সবাই মারা গেছে, তাই আড়াল থেকে বেরিয়ে এসছে। কিন্তু তাদের ভুল ধারণা। শামু বেঁচে আছে, কান্না করছে। মাত্র 9 বছর বয়সী শামু তখন। ওখানে 2টা ছেলে ছিল। তাদের মধ্যে সেই ছোট্ট শিশুর প্রতি তাদের লালসা হয়। দৈহিক চাহিদা বাড়ায়, হামলে পড়ে সেই ছোট্ট বাচ্চাটার উপর। নিয়ে যায় ঝোপের আড়ালে। পশু, হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই নরপশু, নিজের তৃষ্ণা মিটায় ছেড়ে দেয়। এমন অবস্থা করে বেঁচে থাকার চান্স নেই। ওরা ভাবে হয়তো মরে যাবে, তাই ওভাবেই ফেলে চলে যায়। সিমি থামলো। কান্না করছেও, বলতে পারছে না আর কিছু। জিহানের চোখেও পানি টলমল করছে। পুরুষজাতি হিসেবে নিজেকে নিজেই ঘৃণা হচ্ছে। সিমি আবারও বলল, সেদিন আমি আর আব্বুর সাথে যারা, আমরা 3 জন মিলে ঘুরতে এসেছিলাম। ওখানে পাহাড়ের মতো ছিল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমি আর যারা অনেক আনন্দ করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় গেলাম যেখানে অনেক মানুষ ভিড় করে আছে। একটা জ্বলন্ত গাড়ি দেখা গেল। আমি আর যারা ভয় পেয়ে গেলাম, দূরে ঝোপের পাশে দাঁড়ালাম। আব্বু কি হয়েছে সেটাই জানতে ওই দিকে গেল। আমি আর যারা যখন ওখানে দাঁড়িয়েছিলাম, তখন শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গোঙানির শব্দ। আমরা আরো ভয় পেলাম, তাও সাহস করে ঝোপের আড়ালে দেখলাম। সেখানে দেখি একটা মেয়ে পড়ে আছে, গায়ের জামা কাপড় ছেঁড়া, রক্ত লেগে আছে, মুখের গলার কি অবস্থা। আমরা ভয় পেয়ে গেলাম, দৌড়ে আব্বুর কাছে গেলাম। আব্বুকে ডেকে নিয়ে আসলাম। আব্বুকে সব বললে আব্বু দেখে চুপি চুপি ওকে কোলে নিয়ে আমাদের গাড়িতে ফিরে আসে। আমরা সেই জায়গা থেকে সোজা হসপিটালে চলে যাই। চিকিৎসা শুরু হয় ওর। টানা 2 মাস তার চিকিৎসা চলার পর সে সুস্থ হয়, তবে ভয়ে ভয়ে থাকতো। আস্তে আস্তে একটু কমফোর্টেবল ফিল করলো। তারপর সে আমাদের সব কিছু খুলে বলল। তখন থেকে আব্বু শামুকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। সিমি থামলো। টি টেবিলে থাকা গ্লাস থেকে পানি খেলো। ওড়না দিয়ে চোখের পানি মুছে নিল। জিহানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। জিহান মুছে নিল। সিমি এইবার জিহানের দিকে তাকিয়ে বলল, ডিসিশন তোমার। এখন তুমি শামুকে বিয়ে করবে নাকি করবে না। ও একজন ধর্ষিতা, এটা জেনেও যদি বিয়ে করো, তবে আমার পক্ষ থেকে একটাই কথা, শামু খুব ভালো মেয়ে, তোমাকে কখনো ঠকাবে না। তবে তোমাকেও কথা দিতে হবে ভাইয়া, আমার বোনটাকে কোনোদিনও ঠকাবে না তুমি। সিদ্ধান্ত তোমার। এখন আমি যাচ্ছি। বলি সিমি রুম থেকে বেরিয়ে গেল। সিমি রুম থেকে যেতেই জিহান চোখ বন্ধ করে নিল। সামিয়ার অতীত শুনে বুকের ভেতরে কেমন কষ্ট হতে লাগলো। নিজেকে পুরুষ হিসেবে ঘৃণা হতে লাগলো। ভালো লাগছে না কিছু। সে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা শাওয়ার নেবে যদি একটু ভালো লাগে। এইদিকে সিমি রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে বেডে শুয়ে কান্না করতে লাগলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। এক এক সময় সামিয়ার মুখের দিকে তাকাতেই বুকটা হাহা করে ওঠে, খুব কষ্ট হয়। জিহান ভালো ছেলে, তবে তার জানা উচিত যাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে তার ভালো মন্দ সব কিছুই জানুক, জেনে তবেই ভালোবাসুক। তাই তো সিমি সব কিছু বলে দিল। নিশান মাত্র বাসায় ফিরল। সময় এখন রাত 9টা বেজে 25 মিনিট। রুমে ঢুকতেই শুনতে পেল সিমির কান্নার আওয়াজ। নিশান দ্রুত রুমে ঢুকে বেডে গেল। সিমিকে উবু হয়ে কান্না করতে দেখে ওকে উঠালো, নিজের মুখোমুখি বসালো। চোখ দুটো ফুলে উঠেছে, নাক লাল হয়ে গেছে, কান্না করতে পারছে না, ফুপিয়ে কাঁদছে। নিশানের বুকের ভেতরে যেন কেউ হাতুড়ি পেটাতে লাগলো। নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কি হচ্ছে তোর? এভাবে কান্না করছিস কেন? সিমি কিছু বলছে না, চুপ করে কান্না করছে। নিশান এইবার একটু জোরেই বলল, সমস্যা কি বল, কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সিমি এপাশ ওপাশ মাথা নাড়ল, মানে না তাকে কেউ কিছু বলেনি। নিশান ভ্রুকুচকে বলল, তাহলে কান্না করছিস কেন? সিমি তাও চুপ রইল। নিশানের এইবার রাগ হচ্ছে। মেচাতে তো তারা কেন? একটা কথা জবাব কি সোজাভাবে দেওয়া যায় না? নিশান ধমক দিয়ে বলল, তোর মেয়ে জাতি এমন কেন? তাড়াতাড়ি ভাব সবসময়, সোজাভাবে বলতে পারিস না নাকি? নিশানের ধমক শুনে সিমি কান্না করতে করতে বলল,
স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে তার অর্ধাঙ্গিনীদের তৈরি করা হয়। তাই আমাকে তারা বলার আগে 10 বার ভাবুন আপনার হাড়ের কোয়ালিটি কত ভালো। নিশানের রাগের মাত্রা বাড়ছে। সে বলল, লেকচার না দিয়ে উত্তর দে, কান্না করছিস কেন? সিমি এইবার সব কথা খুলে বলল, যেটা শুনে নিশানের আরও রাগ হচ্ছে। সে এইবার সিমিকে নিজের কোলে নিয়ে বসালো। সিমির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে সেখানে একটা গভীর চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে হেসে হাসি টেনে বলল, দ্বিতীয়বার যেন তোকে আমি কাঁদতে না দেখি। তুই কান্না করবি তবে দুটো কারণে: আমার দেওয়ার শাস্তিতে যে আঘাত পাবি, আর দ্বিতীয় আমার থেকে পাওয়া আমার হিংস্রতার উন্মাদ ভালোবাসার আঘাত যা তোকে জখম করবে। এই দুই বিষয় ছাড়া তুই একদম কান্না করবি না। এসো, আজকে লাস্ট। তুই শুধু আমার জন্য কান্না করবি। আমার তো অত্যাচার আর আমার তো হিংস্রতার ভালোবাসা। বুঝছিস তুই আমার কথা? সিমি মাথা নাড়লো। নিশান জিজ্ঞেস করলো, খেয়েছিস? সিমি মাথা দুই পাশে নাড়লো। নিশান সিমিকে কোলে থেকে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। সিমি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে। নিশান নিচ থেকে প্লেটে করে সিমির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আনে। এর মধ্যেই সিমি ফ্রেশ হয়ে চলে আসে। সিমিকে সোফায় বসিয়ে প্লেট সামনে রেখে বলল, আমি এসে যেন দেখি সব খাবার শেষ হয়ে গেছে। শেষ না হলে তোর কপালে শনি আছে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে পড়লো। এদিকে সিমি নিশানের রেখে খেতে পারছে না, কিভাবে খাবে তাকে রেখে। তাই চুপ করে বসে রইল। 10 মিনিটের ভেতরে নিশান বেরিয়ে এলো। দেখলো সিমি এখনো খায়নি। নিশান ভ্রু কুঁচকে বলল, খাসনি কেন এখনো? সিমি মাথা নিচু করে বলল, আপনি খেয়েছেন? নিশান সিমির কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, না। সিমি নিশানের দিকে তাকাতেই দেখে শুধু একটা টাওয়াল জড়ানো। সিমি দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, এই বেড়ার এত জামা থাকতে ফকিরের মতো সবসময় খালি খালি গায়ে বেড়ায় কেন? ছি, কি লজ্জাকর পরিস্থিতি। নিশান ধমক দিয়ে বলল, মার খাবি আমার হাতে এখন? খাসটি কেন? বলেছিলাম না সব শেষ করতে। সিমি বলল, আপনি খাননি এখনো, তাই আমিও খাইনি। সিমি মনে করলো নিশান আবারও ধমক দেবে, কিন্তু না, উল্টো নিশান বলল, তাহলে খাইয়ে দে আমাকে। সিমি একবার প্লেটের দিকে তো একবার নিশানের দিকে তাকালো। নিশান এইবার ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানা যায় না? খাইয়ে দে। সিমি প্লেট হাতে নিয়ে লোকমা বানাতে বানাতে বিড়বিড় করলো, আমাকে কি একটু শকড হয়েও থাকতে দিবি না রে বেটা? শুধু ধমক আর ধমক। এক লোকমা নিশানের মুখে দিল। সিমির কেমন যেন একটা অনুভূতি হলো, লজ্জা লাগছে। নিশান বলল, খা এবার। সিমি কত কথা না বলে নিজেও খেলো। খাওয়া শেষ হতেই সিমি হাত ধুয়ে প্লেট রেখে দিল। নিশান একটা শার্ট প্যান্ট পরে নিল। সিমি বলল, আপনি জামা পরবেন না? নিশান উত্তর দিল, না। সিমি চোখ বড় বড় করে বলল, কেন? আপনার লজ্জা লাগছে না? নিশান ভ্রু কুঁচকে বলল, কিসের লজ্জা? সিমি জানালো, এই যে আমি আছি। নিশান স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? সিমি উত্তর দিল, কি হয়েছে মানে? আমার সামনে বুঝি আপনার লজ্জা লাগবে না? নিশান জবাব দিল, লজ্জা লাগবে কেন? তুই চাইলে সবকিছু খুলে দিতে পারি। সিমি তবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুখের লাগাম দিন দিন বেড়েই যাচ্ছে, একটু তো লজ্জা রাখুন। নিশান বেডে গিয়ে বসে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষদের নয়। পুরুষরা যদি লজ্জা করে তবে জীবনে কখনো বাপটা কেউ শুনতে পারবে না। সিমি কিছু বলল না। বেশি কথা বললে আবারও লজ্জাজনক কথা বলবে, তাই চুপই রইল। নিশান সিমিকে বেডে ডাকলো। সিমি গেল, বেডে শুয়ে পড়ল। নিশান লাইট অফ করে দিল। সিমিকে নিজের বুকের উপরে মাথা রেখে ঘুমাতে বলল। সিমি চুপচাপ বিড়াল ছানার মতো নিশানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সিমি আর নিশানের সম্পর্কে এই নতুন মোড় কি তাদের আরও কাছাকাছি আনবে? আর জিহানের নেওয়া সিদ্ধান্ত কি সামিয়ার জীবন বদলে দেবে? জানতে চাইলে পরবর্তী পর্বের স্ক্রিপ্টটি আমাকে পড়তে হবে। সকাল 7:05 অবস্থানটা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে। বাড়ির 3 কর্তা এখন অফিসে যাবে, কিন্তু তাদের যেতে দিচ্ছে না। জিহান আটকিয়ে রেখেছে। যদি জিজ্ঞেস করা হয় কি জন্য, বলে একটু অপেক্ষা করতে। এই করতে করতে পুরো 10 মিনিট পার হয়ে গেল। সেখানে হাজির হলো বাড়ির 3 গিন্নি, সাথে জিহানের বাবা মা। তিহান, জারা, সামিয়া, রাত্রি, পিহু, মিহু, তাজ। এখন শুধু সিমি আর নিশানের আশা বাকি। সবাই সোফায় বসে আছে। জারারা সোফার পাশে একসাথে দাঁড়িয়ে আছে চুপ করে। তাজউদ্দিন এবার বিরক্তির কণ্ঠে বলল, সমস্যাটা কি তোমার? এইভাবে কতক্ষণ বসিয়ে রাখবে? জিহান ওপরের দিকে তাকালো। নিশানের আসার খোঁজ নেই, তাই সে নিজেই বলল,
জাস্ট 1 মিনিট। এর মধ্যে সিঁড়ি বেয়ে নিশান নেমে এলো। নিশানকে আসতে দেখে সবাই তার দিকে তাকালো। নিশান এসে সোজা সিঙ্গেল সোফায় বসে পড়লো। সিমিও এসে জারাদের কাছে দাঁড়ালো। মেহেরিমা এইবার বলল, যার অপেক্ষা করছিলে সে আসছে, তো এইবার কি বলার আছে বলে ফেল। জিহান নিশানের দিকে তাকালো। নিশান কিছু বলল না। জিহান সরাসরি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলল,